আলিফ সারপ্রাইজ। এইটা কি করে হতে পারে? আলিফের পাশে অন্য একটা মেয়ে। আমি তো কখনোই ভাবি নাই যে আলিফ আমার সাথে এত বড় প্রতারণা করবে। এটা তো আমার কল্পনার বাইরে ছিল যে আমারই বেডরুমে আমারই হাজবেন্ডের সাথে অন্য একটা মেয়ে। আলিফ এটা কিভাবে করলো? এই সময় মা, হ্যালো, তুমি কোথায়? আমি 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 তো বাসায়। কেন? ও আচ্ছা, তুমি বাসায়। আমিও তো বাসায়, মানে আমি ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করতেছি। হোয়াট? কি কি বলতেছো তুমি? বাসায় চলে আসছো, আমাকে কিছু জানাইলে না? হ্যাঁ, আমি চলে আসছি। তুমি এক কাজ করো, তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার, ও তো 6 মাসের জন্য ট্রেনিংয়ে চলে গেছিল, হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলো? বাই দ্য ওয়ে, এইভাবে আমাদেরকে আবার দেখে ফেলে নাই তো? শিট। কি ব্যাপার মুনা, তুমি হঠাৎ করে এইভাবে চলে আসলা যে? কি ব্যাপার আলিফ, আমাকে দেখে খুব অবাক হচ্ছ? অবাক? অবাক কেন হব? কি যে বলো না তুমি, অবাক হতে যাবো কেন? ভাবলাম যে এসে তোমাকে একটা সারপ্রাইজ দেই, আর এটা তোমার জন্য বিগ একটা সারপ্রাইজ। কেন আলিফ, তুমি এই সারপ্রাইজ পেয়ে কি খুশি হওনি? হ্যাঁ, কেন হবো না? সারপ্রাইজ কেন হবো না বলো তো? তুমি আমার একমাত্র ওয়াইফ, তুমি বাসায় আসছো আর আমি সারপ্রাইজড হব না? অবশ্যই হয়েছি। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি না 6 মাসের জন্য চলে গেছিলা, এত তাড়াতাড়ি চলে আসলা যে? আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম 6 মাসের জন্য, কিন্তু হঠাৎ করেই না ইচ্ছে করলো তোমাকে দেখার, খুব মিস করতেছিলাম। এর জন্যই ভাবলাম যে এসে তোমাকে একটা বিগ সারপ্রাইজ দিই। আচ্ছা আলিফ, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আজব তো, অফকোর্স। কেন ভালোবাসবো না? তুমি আমার বিয়ে করাবো, আমি তোমাকে ভালোবাসবো না? এটা কেমন কথা? স্টপ, একদম স্টপ। ওই মুখ থেকে আর একটা কথাও বের করবে না। তুমি আমাকে কোনোভাবেই ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোই বাসতে, তাহলে আজকে আমাদের বেডরুমে আমি যেখানে শুই সেখানে অন্য একটা মেয়েকে নিয়ে তুমি শুয়ে থাকতে না। কিসের মেয়ে, কার মেয়ে? আমি আমি তো কিচ্ছু জানি। আর কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আচ্ছা, এখন আমার এই যে মাথায় সমস্যা হয়ে গেল, তাই না? আমার মাথায় সমস্যা মনে হচ্ছে তোমার? ওকে ফাইন, আমার মাথা যেহেতু সমস্যা আছে, ওকে ঠিক আছে, তোমাকে আমি এক্ষুনি প্রুফ দেখাচ্ছি যে আমি আসলে কতটা সত্যি কথা বলছি, কতটা মিথ্যা কথা বলছি। জাস্ট ওয়েট আ মিনিট, জাস্ট সি দিস ভিডিও। ভিডিওটা দেখে খুব অবাক হচ্ছে, তাই না? বিশ্বাস করো, এই সেম অবাকটা না আমি হয়ে গেছিলাম যখন আমি ভিতরে গিয়ে দেখছি যে তোমারই পাশে অন্য একটা মেয়ে শোয়া। আমি না ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করলে। এই, তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে? কিভাবে পারলাম মানে? পারছি। কেন পারবো না? তুমি বলো, আমি কেন পারবো না? কি দিছো তুমি আমাকে? এই যে বিয়ে করছি, বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিছো? কিছু দিতে পারছো? পারো নাই। কি পারবা তুমি? তোমার তো সবসময় চাকরি চাকরি আর চাকরি। সব সময় তুমি চাকরি নিয়ে ব্যস্ত। আমার জন্য তোমার কোনো সময় আছে? সময় দিছো তুমি আমাকে কখনো? কতক্ষণ সময় দিছো আমাকে? আমিও তো একজন পুরুষ, আমার তো চাহিদা বলে কোনো কথা আছে নাকি? এই জন্য আমার যা মন চাইছে আমি তাই করছি। তুমি এসব কি বলতেছো আলিম? কি বলতেছো তুমি এসব? সামান্য কিছু চাহিদা পূরণের জন্য আমাদের বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে তুমি থাকবে? হ্যাঁ থাকবো, কেন থাকবো না? অবশ্যই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক বলে ফেলছো তুমি, আমিও না অনেক শুনে ফেলছি।
তবে একটু কথা কি জানো, এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, মানে যে ছাদের নিচে দাঁড়িয়ে আছো, তুমি ভুলে যেও না এই বাড়িটা আমার, এই বাড়িটা তোমার না। তাই এই বাড়িতে থাকার তোমার আর কোনো অধিকার নাই। তুমি এক্ষুনি তোমার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে, আমার জীবন থেকে চলে যাও। ঠিক আছে, নো প্রবলেম। সাথী, সাথী, চলে আসছো? এই যে শোনো, আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকবো, আর ওর সাথে আমি অনেক সুখে থাকবো। কি শোনো, ঠিক বলছো না? তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে থাকবো? আর আমি তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসছিলাম, কিন্তু এখন তোমার কাছে কিছুই নাই। আমি ভিতর থেকে সবকিছুই শুনেছি, সবকিছুই তোমার বোন নামে। সো তোমার সাথে থেকে আমার লাভ কি? কোনো লাভ নাই। আর যে পুরুষ তার নিজের বিবাহিত বউকে ভালোবাসতে পারলো না, সেই পুরুষ যে আমাকে ভালোবাসবে তার কোনো প্রমাণ আছে? সো আমি তোমার সাথে থাকছি না। গুড বাই, ভালো থেকো। সাথী, এই সাথী। কি হলো আলিফ, চলে গেল তো তোমার ভালোবাসা? তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, যার জন্য তুমি আমার সাথে চিট করছো, সেটা তোমার সাথে রইলো না, সেটা চলে গেল। আলিফ, কি ভালোবাসো তুমি আমাকে? তুমি আমাকে কি ভালোবাসছো, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হইলো? এই তোমার ভালোবাসার প্রতিদান। মোনা, মোনা, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি, আমি যে তোমার সাথে কত বড় প্রতারণা করছি, এটাও আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি তুমি ছিল না, ওর সাথে মেলামেশা করতে করতে আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলছিলাম। আমি বুঝতেও পারি নাই যে ও আমাকে এত বড় একটা ধোঁকা দিয়ে যাবে। ও যে আমার সম্পত্তির জন্য আমাকে ভালোবাসছিল, আমি সত্যিই বুঝতে পারি নাই। আমি এখন বুঝতে পারতেছি যে তোমার মনে কি চলতেছে, আমি তোমাকে কতটা কষ্ট দিয়ে ফেলছি। প্লিজ প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি প্রমিস করতেছি আমি আর জীবনে এরকম কাজ করবো না। প্লিজ। নো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি ছোটখাটো কোনো ভুল করো নাই, তুমি তো মহা বড় একটা অন্যায় করেছো। আর যে অন্যায় করে না, তাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। তুমি তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করছো, তাই তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। আর তুমি এক্ষুনি আমার এই বাড়ি থেকে, আমার জীবন থেকে, আমার চোখের সামনে থেকে জাস্ট বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। কি তাকিয়ে কি দেখছো, কি ভাবছো আমি তোমাকে অ্যাকসেপ্ট করব? নো ওয়ে, নেভার। জাস্ট লিভ মাই হোম, লিভ। স্যার, হ্যাঁ, কিছু বলবি? স্যার কইতেছিলাম কি, দুধ এনে দিতে হইব আবার। কি দুধ এনে দিতে হবে মানে? সকালে না 2 লিটার দুধ নিয়ে আসছি। হ স্যার, আপনি তো দুধ আইনে দিয়েছিলেন সকালবেলা, কিন্তু স্যার ওই দুধ তো ছানা হয়ে গেছে, ওই দুধটা আর আমরা খাওয়া যাইব না। বুঝলাম না, দুধ ছানা হয়ে গেছে মানে? গত 4 দিন যাবত এই কথাটা শুনতেছি। আমি দুধ নিয়ে আসতেছি, সেটা নাকি ছানা হয়ে যেতেছে। ব্যাপারটা কি? হ স্যার, আমি হাসা কথাই কইতাছি। আর স্যার ওই দুধ জানতে কইতেছেন, আমি তো দুধ ফালাই দিছি, ছানা হয়ে গেছে। ওই দুধ রেখে কি লাভ কন? ওই ছানা ও দুধ কি আপনি আপনার পোলারে খাওয়াইতে পারবেন? আপনার পোলারে কি ওই দুধ খাইতে পারবো? পারবো না তো, এর লেগে ফালাই দিছি। তুই যে কি করতেছিস না, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার কি মনে হয় জানিস, তুই পাতিল ঠিক মতো ধুচ্ছিস না, কাজে ফাঁকি দিচ্ছিস, তাই না? না না স্যার, এটা আপনি কি কথা কইলেন? আমি তো একেবারে পাতিল খুব সুন্দর করে ঘুষামাই যে হের পরে দুধ ঢালি। আমার কি মনে হয় স্যার জানেন, আপনি যে দোকান থেকে দুধ আনেন, ওই দোকানে বেড়ার দুধ ভালো না, এর লেগে দুধ আনার সাথে সাথে ছানা হয়ে যায়। এইখানে কোন পাতিলের কি দোষ বা আমারই কি দোষ? আসলে সব থেকে বড় কথা কি জানিস, এই দুনিয়ায় কেউ নিজের দোষ দেখে না, নিজের দোষ কেউ স্বীকারও করে না। সবসময় একজন আরেকজনের উপর অভিযোগ করে। যাই হোক, আমি নিয়ে আসতেছি। স্যার, আপনার আর কোথাও যেতে হইব না। এই যে এই মেয়েটাই আপনার দুধ চুরি করে নিয়ে যেতেছিল। কি এসব কি বলতেছিস তুই? আমি বুঝলাম না। আর এই মেয়েটা কে? স্যার, এই মেয়েটা হইতেছে আপনাদের কাজের বউ আছে না, কাজের বউয়ের বোন। ওরা দুইজনে মিলা রোজ রোজ আপনার বাসার দুধ চুরি করতেছিল। কি? হ স্যার, আমি কয়েকদিন যাবতীয় লক্ষ্য করতেছিলাম।
ধরতে পারি নাই, আজকে একবারে হাতে নাতে ধরছি, বারান্দা দিয়ে লাফ দিয়ে পালাইতেছিল, তখনই আমার সন্দেহ হয়েছে স্যার। স্যার আপনি ওই বেটার কথা একদম বিশ্বাস করেন না। ওই বেটা কি না কি কইতেছে, যা ইচ্ছে তাই মন করা কথা বানায় কইতেছে স্যার। আপনি একদম বিশ্বাস করবেন না, আমি যা করতেছি এটা বিশ্বাস করেন আপনি। না স্যার, না না, এই আপনার বুয়া মিথ্যে কথা বলতেছে। এই ওর বোন, এই দুই বোনে মিলে চুরি করতেছে স্যার। বাস, চুপ, একদম চুপ, কেউ কথা বলবি না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি চলতেছে এখানে এসব। স্যার আমি তো কখন থেকে কইতাছি এই বেটা সব মিথ্যা কথা কইতেছে, আমার নামে বানায় বানায় কইতেছে, আমার চোর কইতেছে। আর স্যার আপনি একটা কথা বুঝেন স্যার, আমি আপনার দুধ চুরি করে কি করব, কই যাবো, কোন কেন বুঝতেছেন না আমার কথা? তাই তুই থাম, একদম চুপ। সবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে, এই মেয়েটাকে তুই চিনিস? কি কোন স্যার, এই শরীর আমি জীবনে দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমি এই শরীরে চিনি না, জীবনও দেখি নাই। স্যার কমলা একদম ডাহা মিথ্যা কথা বলতেছে। এই মেয়েই ওর বোন পাশের সোসাইটিতে না ওই ও বুয়ার কাজ করে, দুজনে মিলে আপনার বাসায় চুরি করতেছে স্যার। উফ, আমি 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 জাস্ট কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরাইতেছে। সৈকত, তুই একটা কাজ কর, তুই তো বললি যে ও চুরি করছে, তাহলে একটা কাজ কর, মেয়েটাকে পুলিশ ডেকে পুলিশে দিয়ে দে। স্যার হুদাই কেন এই পুলিশ টুলিশ ঝামেলা জড়াইতেছেন স্যার? আমি তো কইছি আমি চুরি করি নাই। আর এই বেড়া কি কইতেছে না কইতেছে, এই বেড়ার কথা আপনি শুনতেছেন। আর আমি কি কইলাম একটু আগে, আমি এই শরীরের জীবনে ছয় দেই না, আজকে প্রথম দেখলাম। আর এই আমার বোন কেমনে হয়? স্যার শুধু শুধু পুলিশের ঝামেলা জড়াই না, পুলিশ টুলিশ সেসবে কিছু কাইনেন না স্যার। আচ্ছা, ওকে ফাইন। তুই তাহলে আমাকে এইটা বল, এই মেয়েটার ফেভার নিয়ে তুই এত কথা বলছিস কেন? সত্যি করে বলতো, মেয়েটা তোর বোন কিনা? না স্যার আমি সত্যি কইতাছি, আমি শরীরে চিনি না। চিনিস না তাই না? ঠিক আছে, তাহলে তো তোর কোনো যায় আসে না। এই সৈকত, তুই পুলিশ কল কর। না না স্যার, না না না, পুলিশ এনেন না, পুলিশ এনেন না। আমি সব হাসা কথা আপনার বই দিতেছি। হ স্যার, এই ব্যাটা সত্যি কথাই কইতেছে। ওই সেরি আমার বই নয়, আর আমরা দুই বই মিলাই আপনার এই যে প্রতিদিন এই দুধ চুরি করি। আমি না ভাবতে পারতেছি না, এত নিচু একটা কাজ করতেছিস, তাও আবার আমারই বাড়িতে, তাও তোর নিজের ছোট বোনের সাথে মিলে। এই, এরকম কাজ করতে লজ্জা করে না? চুরি তো করতেছিস, তাও আবার কি অল্প অল্প কিছু দুধ, এতটুকু জিনিসের জন্য এটা চুরি করতে হয়? আমি কি আমার বাড়ির কোনো কিছু তোদের জন্য না করছি? দুই বোনে মিলে টাকা কামাই করতেছিস, ঠিক মতো কাজ করতেছিস, আবার এইসব চুরি কেন করতে হবে? আমি না বুঝতে পারতেছি না। আর চুরি তো চুরি, ছোট হোক বা বড় হোক, চুরি তো করছিস। স্যার স্যার একটা ছোট্ট একটা অন্যায় করে ফেলছি স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, পুলিশে দিয়ে না স্যার। আর জীবনে এই আমি আর আমার বোন মিললে আর দুধ চুরি করবো না স্যার। স্যার এবারের মতো মাফ করে দেন। আর আমরা এটা ইচ্ছাকৃত করি নাই স্যার, আমার না অনেক প্রয়োজন ছিল, এই প্রয়োজনে লাগে এই কাম করতে বাধ্য হয়েছি স্যার। স্যার মাফ করে দেন স্যার। কিসের বাহানা দিবি তুই? হ্যাঁ, চুরির পিছনে এমন কি কারণ ছিল বল? স্যার আমি হাসা কথা কইতেছি, বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত এই কাজ করি নাই স্যার। আমি আসলে একটু অসহায় ছিলাম, এর লেগে এই কাম করছি। আমি কি বুঝবো? হ্যাঁ, তোর কথা আমি কি বুঝবো? সামান্য দুধ, এই সামান্য দুধ তুই আমার বাড়িতে চুরি করতেছিস। আরে এই, আমার বাড়ির কোনো জিনিস কি তোদের জন্য আমি না করছি? সেটা তো নিয়ে গেলেই পারতি, এরকম চুরি কেন করলি? ছি 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 ছি, এখন আমারই ভাবতে অবাক লাগতেছে যে তোর মতো একটা মেয়েকে আমি আমার বাড়িতে কাজে রাখছি। স্যার স্যার আমার কথাটা তো শুনবেন, একটা আমার কথাটা শুনেন। আর কি বাহানা দিবি তুই? কি বলবি? হ্যাঁ, কি বলবি বল, আমি শুনতেছি, বল। স্যার হয়েছে কি, ওই যে ম্যাডাম না আমার গত 4 মাস ধরে কোনো বেতন দেয় নাই কি? স্যার। আর আপনি একটু বোঝেন স্যার, ম্যাডামে গত 4 মাস ধরে কোনো বেতন দেয় না। আমরা তো গরিব মানুষ স্যার, আমগো যদি বেতন না দেয় আমরা কি খাবো? আমগো তো এই কাম কইরাই খাই। আর সব থেকে বড় কথা, ঘরে তো ছোট ছোট পোলাপান আছে, নিজেরাই খাইতে পারি না, কিছু কিনতে পারি না, ওই পোলাপানের লেগে দুধ কিনতে পারি না। এই লেগে স্যার বাধ্য হইয়া আপনাকে প্রতিদিন দুধ চুরি করতাম। আর স্যার আমি তো দুধ নিয়ে বাইরে বেচতাম না, আমি তো দুধ নিয়ে আমি আমার এই ছোট ছোট পোলা মাইয়ারে খাইতে দিতাম। আমরা না একবেলা না খায় থাকতে পারি, কিন্তু ওই ছোট ছোট পোলা মাইয়া ও তো না খাওয়ায় থাকতে পারিনি। লেগে স্যার আপনাদের এতে প্রত্যেক দিন আমি দুধ চুরি করতাম। কি মানে, তুই তোর বাচ্চার জন্য দুধ চুরি করতেছিলি, আর আমার ওয়াইফ তোকে 4 মাস যাবত কোনো বেতন দেয় না? এসবের মানে কি?
আমি তো ওকে প্রতি মাসে জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটা কাজের লোকের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। ও তো আমাকে বলতো যে হ্যাঁ, সবার বেতন আমি সময় মতো দিয়ে দিই। তার মানে আমার আড়ালে এইসব কিছু হয়েছে আর আমি কিচ্ছু জানি না। দেখ বোন, আমি সত্যিই জানতাম না। হ্যাঁ, তুই তো ঠিকই করছিস। একজন মা তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে। যেখানে তুই বেতন পাচ্ছিস না সেখানে আর কি করতে পারিস? তুই তো বাধ্য হয়ে কাজটা করছিস। তুই আমাকে মাফ করে দিস। আর তোর বেতন, এটা আমি দেখতেছি। এই 4 মাসের বেতন সহ প্রতি মাসের বেতন তুই আমার কাছ থেকে নিয়ে যাবি, কেমন? স্যার, আপনি আমার কাছে মাফ চাইন না স্যার। আপনি যে আমার লাগে এতটুকু ভাবছেন, এটাই তো আমার কাছে অনেক বড় কিছু স্যার। আপনি একটা কথা ভাবেন স্যার, এই জামানায় কি এখন কেউ কারোর লাগে ভাবে? আপনি যে আমার লাগে এতটুকু ভাবছেন, চিন্তা করছেন, আমার আর কিছু লাগবো না। না না, ওরকম কিছু না। আসলে সবসময় আমরা এরকমই করি রে। যারা আমাদের বাড়ির কাজের লোক, তাদের খোঁজ খবর নেওয়ারও আমাদের কোনো টাইম নেই। আমরা কখনো তাদেরকে ডেকে এটা জিজ্ঞেস করি না, কি অবস্থা, কেমন আছিস, বাড়ির সব কিছু ঠিকঠাক আছে তো? আমরা সবসময় নিজেদের চিন্তাই করি। কিন্তু একটাবার ভেবে দেখ, এই যে তোরা আমাদের বাড়িতে কাজ করিস, তোরা আমাদের জন্য সারা দিন কত পরিশ্রম করিস, তোদের কথা তো আমাদের ভাবা উচিত। আমি আবারও তোর কাছে সরি বলতেছি। স্যার, আপনারা অনেক ধন্যবাদ স্যার, কিন্তু স্যার বারবার এই ক্ষমা চাই, আমার আর ছোট করেন না স্যার, আমার অনেক লজ্জা লাগতেছে। কিন্তু আসুন, তো এখানে দাঁড়া, আমি এক্ষুনি তোর বেতনটা নিয়ে আসছি। ভাবি, এটা আপনি কি করলেন? আপনি আপনার হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন? ভাবি, দেখেন এই নেকলেসটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা আপনার ভাই আমার জন্য কালকে রাতে এনেছে। আসলে আমি তার কাছে কিছু না চাইতেই পেয়ে যাই। আর ভাবি, আপনাকে কি বলবো আপনার ভাইয়ের কথা। আপনার ভাইয়ের কাছে তো কিছু না চাইতেই আমি পেয়ে যাই। ও যে আমাকে কত ভালোবাসে। এই যে দেখেন, গত পরশুদিন আমার জন্য এই ফোনটা নিয়ে আসছে, লেটেস্ট ভার্সন 15 Pro Max। কারণ ও কি বলে জানেন, ও বলে তোমার হাতে কম দামি ফোন আমি একদম দেখতেই পাই না, তোমার হাতে থাকবে অলওয়েজ লেটেস্ট ভার্সন। এর জন্য তো দেখেন আমার জন্য এই ফোনটা কিনে নিয়ে আসছে। ও আচ্ছা, তাহলে আপনি এতদিন অ্যান্ড্রয়েড ইউজ করেছেন? আমার হাজব্যান্ড আমাকে অনেক আগেই বলেছিল আমাকে 15 Pro Max কিনে দেবে, কিন্তু আমার 15 ভালো লাগে না, এই জন্য আমি নেইনি। ভাবি, কি যে বলেন না, আপনার হাতে তো ওইটা অ্যান্ড্রয়েড ফোন। আর অ্যান্ড্রয়েড কি এখন কেউ ইউজ করে? এখন তো সবাই আইফোন ইউজ করে। আমি ওকে কত করে বললাম যে আমার এই ফোনের দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা? ওর তো একটাই কথা, আমার হাতে দামি ফোন চাই। আর এই যে আমাদের 3 দিন পর অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারিতে ও আমাকে কী দেবে জানেন? একটা নেকলেস, হীরার নেকলেস, তার দাম 10 লাখ টাকা। আমি কত করে বললাম যে না, এত দামি নেকলেসের কোনো দরকার নেই, আমি তো এমনিতেই অনেক হ্যাপি। কিন্তু না, ওই যে কে শুনে কার কথা, ও বললো যে না, তোমার গলায় আমি হীরার নেকলেস দেখতে চাই মানে চাই। আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এই নেকলেসটা, এইটা ও বলেছে আমার জন্য নিয়ে আসবে। আপনি একটু অপেক্ষা করেন, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর আমি আপনাকে দেখাবো 10 লাখ টাকার নেকলেস। ঠিক আছে। আলিফ, চলে আসছো তুমি? আমার নেকলেস নিয়ে আসছো? দাও, জলদি দাও আমাকে। হ্যাঁ, নেকলেস কিনতে গিয়েছিলাম, কিন্তু কিনতে পারেনি, কারণ নেকলেসের যে দাম 10 লাখ টাকার উপরে। কিভাবে কিনবে এত টাকা দিয়ে? আলিফ, তুমি আমার জন্য নেকলেস আনোনি? অ্যাকচুয়ালি হয়েছে কি, আচ্ছা সেসব পরে বলবো, তুমি বাদ দাও না, আগামী মাসে আমি তোমাকে কিনে দিব। হ্যাঁ ভাবি, এখন দেয়নি তো কি হয়েছে, 1 মাস পর দেবে, আর 1 মাস পর না পারলে 1 বছর পর দেবে, নয়তো 5 বছর পর দেবে, সমস্যা কি? আপনাকে তো দিবই, তাই না? আপনি একমাত্র বউ, আপনাকে না দিলে কারে দিব? থাক, মন খারাপ করেন না। কি খুব ভালো লাগলো তাই না? খুবই ভালো লাগতেছে তোমার? তোমার সামনে তোমার স্ত্রী যেভাবে অপমানিত হলো এটা দেখে, তুমি একটাবার ভাবো তো, তুমি যে নেকলেসটা আমার জন্য নিয়ে আসো না, এখন আমার কি হবে? আমি কত বড় মুখ করে ভাবিকে বলেছি যে তুমি আমাকে অ্যানিভার্সারিতে 10 লাখ টাকার হীরার নেকলেস দিবে। আমি বলছি তাকে আমি নেকলেসটা দেখাবো, আর এখন আমি কি শুনতেছি? আমার জামাই নেকলেসে আনে নাই। এখন বলো আমার মান সম্মানটা কিছু থাকলো, সব ধুলোয় মিশে গেল না? আমি না বুঝতে পারতেছি না, তুমি এইভাবে কেন কথা বলতেছো? এখানে অপমানের কি আছে? আজকে দিতে পারি নাই, কালকে দিব, কালকে না পারলে পরশু দিব তো। এইভাবে কেন কথা বলতেছো? হয়তো অবশ্যই আমার কোনো প্রবলেম ছিল, এই জন্য আনতে পারি নাই, সেটা তো আমার কাছে জানতে চাবা। তুমি এরকম হাইপার হচ্ছ কেন? ভাবি, এটা আপনি কি করলেন? আপনি আপনার হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন। আসলে চরমাটা ঠিকই ছিল,
কারণ যে জামাই তার বউয়ের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারে না, তাকে চর মারবো না তো কি মারবো। ঠিক আছে ভাবি, আমি এখন যাই। আমার বাসার চুলায় দুধ বসানো আছে, আবার ওগুলো পুড়ে যেতে পারে। আপনার মাথাটা একটু ঠান্ডা করেন ভাবি। খুব মজা পেয়েছো তাই না? খুব ভালো লাগছে না তোমার সামনে তোমার বউ যে এইভাবে কষ্ট পেলে এবং অসম্মানিত হইলো একটা বাইরের মানুষের কাছে? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো, আসলে ভুল ছিল তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা। আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে একই ঘরের সংসার আমি করবো না। আমি আজকেই চলে যাবো। আমি এক্ষুনি ভাইকে কল দিব, ভাইকে কল দিয়ে বলবো এই ছেলের সাথে আমি একটা মুহূর্ত সংসার করতে পারবো না। কি ঘরে আমাকে একটা বিয়ে দিয়েছে যেখানে কিনা আমার কোনো শখ আহ্লাদ কিছু পূরণ করতে পারে না। সামান্য আমি একটা নেকলেস চেয়েছি, সেই নেকলেস পর্যন্ত দিতে পারে না। দাঁড়াও, আমি এক্ষুনি ভাইকে কল দিচ্ছি, ভাইকে কল দিয়ে ডেকে এনে আমি এই বাড়ি ছেড়ে আমি আজকেই চলে যাবো। হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি জলদি চলে আসো। আমি আলিফের সাথে আর একটা মুহূর্ত থাকবো না। আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না। তুমি এক্ষুনি চলে আসো, বাসায় এসে আমাকে নিয়ে যাও। ভাইয়া তুমি চলে আসছো? আমি ওর সাথে একদম থাকবো না। তুমি আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাও। আর দাঁড়া দাঁড়া, চলে যাবি মানে? কি হয়েছে সেটা তো আগে বলবি। ভাইয়া আমি এই বাসায় একটা মুহূর্ত থাকতে চাচ্ছি না। কি হয়েছে তুই বল আমাকে। আচ্ছা আলিফ, কি হয়েছে বলো তো? আপনার বোন আমার সাথে আর সংসার করতে চায় না। আপনি একটা কাজ করেন, ওকে নিয়ে বাসায় যান। তুমি জানো ভাইয়া ও কি করেছে? ও বলেছিল এই অ্যানিভার্সারিতে আমাকে 10 লাখ টাকা দামে একটা হীরার নেকলেস দিবে। আর এই যে উপরতলা যে ভাবি উনি আসছিল, আমি ওনাকে অনেক বড় মুখ করে বলেছিলাম আমার হাজবেন্ড আমার জন্য 10 লাখ টাকার হীরার নেকলেস নিয়ে আসতেছে, আপনি থাকেন আমি আপনাকে দেখাবো। কিন্তু কি করছে জানো, ও খালি হাতে আসছে। তুমি জানো আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে ভাবির সামনে, আমি মুখ দেখাতে পারতেছি না ভাবির সামনে। আমি এরকম ছোট লোক হাজবেন্ডের সাথে আমি আর সংসার করবো না। আমি থাকবো না, সাথে আমাকে নিয়ে চলো এখনই। ও আচ্ছা, তার মানে তুই সামান্য একটা নেকলেসের জন্য তুই তোর স্বামীর ঘর ছেড়ে চলে যাবি, তাই তো? হ্যাঁ ভাইয়া, সামান্য একটা নেকলেসের জন্য আমি চলে যাব। এখানে শুধু সামান্য নেকলেসের কথা না, কথা হলো সম্মান। ও আমাকে সম্মানই করতে পারে না, আমি ওর সাথে থাকবো না। আচ্ছা, একটি বার তুই ওকে জিজ্ঞেস করেছিস ও তোর জন্য নেকলেসটা কেন আনেনি, বা এই 10 লক্ষ টাকা ও কি করেছে? জিজ্ঞেস করবো? জিজ্ঞেস কেন করবো? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আমি মনেই করি না। ও তোর হাজবেন্ড, ওকে জিজ্ঞেস করার অধিকার তোর আছে, তোর জানার অধিকার আছে ও কি করেছে। আচ্ছা আমি বলছি, কারণ ও নিজ থেকে এই কথাটা বলবে না, ওর মতো মানুষ হয় না। ও তোর জন্য 10 লক্ষ টাকা দিয়ে একটা হীরের নেকলেস কিনেছিল। হয়তো সেই সময় আমি ওকে কল করেছি, কল করে ওর কাছে একটা হেল্প চাই। তুই তো জানিস আমার ব্যবসা গত 6 মাস যাবত খুব লসে যাচ্ছে। একটা বড় ব্যাংক লোন ছিল 10 লক্ষ টাকা। আমি ওকে কল করি, কল করে ওর কাছে 10 লক্ষ টাকা চাই। ও আমাকে বলেছিল ভাইয়া আমি 10 লক্ষ টাকা দিয়ে মাত্র নেকলেসটা কিনেছি। তারপর কি করলো জানিস? ও সেই নেকলেসটা সেল করে আমাকে 10 লক্ষ টাকা দিল। বলল সামনে তোকে আবার কিনে দিবে, কিন্তু আমার নাকি 10 লক্ষ টাকা খুব ইমার্জেন্সি দরকার। তাই ও আমার পাশে দাঁড়ালো, তোর ভাইয়ের পাশে দাঁড়ালো। ও দাঁড়িয়েছে বলেই কিন্তু আমার সম্মানটা বেঁচে গেল। আর তুই ওর সম্মানের কথা চিন্তা করলি না? ও কেন এই কাজটা করেছে সেটা জানার চেষ্টা করলি না? আমার তো তোকে আমার নিজের বোন ভাবতেই লজ্জা হচ্ছে। সি ভাইয়া, এ আমি কি করে ফেললাম? আমি আলিফকে না বুঝে ওই ভাবির সামনে ওকে এত অপমান করলাম। এমনকি আমি ওর গায়ে হাত পর্যন্ত তুলছি ভাইয়া। আমি তো জানতামই না যে ও নেকলেস কেনার টাকা দিয়ে ও তোমাকে সাহায্য করেছে ভাইয়া। আমি না বুঝতে পারিনি। আলিফ আমি জানতাম না যে তুমি নেকলেসের টাকাটা ভাইয়াকে দিয়েছো। বিশ্বাস করে আমি জানলে কখনই তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। আমার ভুল হয়ে গেছে আলিফ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি বলতে হবে না, সরি বলে কি করবো? আসলে সব থেকে বড় কথাটা কি জানো, আমাদের সমাজে এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। সবাই সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। পাশের ফ্ল্যাটের ভাবি কি কিনলো, সেটার দাম কত, তোমার হাজবেন্ড তোমাকে কি দিল, সেটার দাম কত। একজন আরেকজনের সাথে জাস্ট একটা কম্পিটিশন চলে, আর কিছু না। একটা কথা কি জানো, আমাদের প্রত্যেকের উচিত সাধ্যের মধ্যে আমাদের পুরো সুখটুকুকে আদায় করে নেওয়া। হ্যাঁ, আমি বলতেছি না যে চাহিদা করা যাবে না, অবশ্যই করা যাবে। তোমার চাহিদা থাকতেই পারে, এমন কোনো মানুষ নাই যার কোনো চাহিদা নাই। প্রত্যেকের চাহিদা আছে, কিন্তু সেটা আমাদের বুঝে শুনে করা উচিত। তোমার হাজব্যান্ড কতটুকু ইনকাম করতেছে সেটার উপর ডিপেন্ড করে যে তুমি তার কাছে কতটুকু চাহিদা করতে পারো। হ্যাঁ, আমাদের এইভাবে জীবন চালানো উচিত। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো,
লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে তুমি আমার কাছে একটা কার গিফট চাইছিলাম, আমি কি তোমাকে দেইনি? আমি তোমাকে দিয়েছি। তুমি যখন কোনো কিছু নাও চাও, তাও আমি তোমার জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসি। যখন যেটা বলো সেটা চাওয়ার আগে তোমার সামনে চলে আসে। এই যে মাত্র কয়দিন হয়েছে আমি তোমাকে আইফোন লেটেস্ট মডেলটা কিনে দিচ্ছি। তুমি কিন্তু আমার কাছে চাওনি, আমি নিজে তোমাকে কিনে দিচ্ছি। কেন দিচ্ছি? আমি চাই তুমি অনেক সুখে থাকো, তুমি অনেক হ্যাপি থাকো, তোমার মনটা ভালো থাকুক। কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে অপমান করে দিলা। আমি কিন্তু তোমাকে অপমান করিনি। আমি চাইলে পারতাম তোমাকে অপমান করতে, আমি করিনি। তুমি কিন্তু ঠিকই অপমান করছো। যাই হোক, তুমি যেহেতু আমার সাথে সংসার করতেই চাও না, আমার কোনো সে নাই, তুমি যেতে পারো। আলিফ, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমার কথা এত ভাবে, ওই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? আর তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আলিফ, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। দেখো আলিফ, ও আমার ছোট বোন, একদম বাচ্চাদের মতো। ছোট থেকে খুব আদরে বড় হয়েছে, তো একটা ভুল করে ফেলেছে। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। ইটস ওকে ভাই, নো প্রবলেম। আমি ওকে ক্ষমা করে দিছি, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আপনাকে একটা কথা বলি, ওকে একটু বোঝান, স্বার্থের মধ্যে আমাদের সবটুকু সুখ। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি, কেমন? নামাজ পড়তেছো না? এই যে তোমারে জোহরের নামাজের উপহার দিয়ে গেলাম, কতগুলো তার কাটা। নামাজ পড়ে যখন উঠবা, পায়ের মধ্যে ফুটবে, আমাদের মনেও খুশির লাড্ডু ফুটবে। ম্যাডাম, একদম জুতা দুইটার মধ্যেই এত বড় বড় তার কাটা দিয়ে আসছি। আজকে যখন উঠবে তখন বুঝবে সিনিয়রদের টপকায়া প্রমোশন হইলে কত জ্বালা তা সহ্য করতে হয়, বুঝছেন? একদম ঠিক বলেছেন, আমি জাস্ট ওকে সহ্য করতে পারতেছি না। আমরা এই অফিসে কত মাস যাবত কাজ করতেছি, আমাদের প্রমোশনের কিছুই নামগন্ধ নাই। আর এই বদমাসটা অফিসে আসছে মাত্র হলো 1 মাস, এই 1 মাসের মধ্যে ওর প্রমোশন, ওর কত কিছু, বস পর্যন্ত ওকে আমাদের থেকে বেশি পছন্দ করে। আজকে বুঝবি ঠালা কাকে বলে, যখনই নামাজ থেকে উঠে তুই জুতাটা পরবি, তখন টের পাবি তোর পায়ের মধ্যে তার কাটাগুলো কেমনে কেমনে বিধে। আমারই ভুল হয়েছে আপনার উপর ভরসা করা। আপনাকে ভরসা করেছিলাম যে না ঠিক আছে, সৈকত সাহেব সব থেকে ইন্টেলিজেন্ট, তাকে দিয়ে কাজটা করে কাজটা একদম পারফেক্ট হবে। কিন্তু এখন তো দেখছি সে ঘুরে বালি, উল্টা সে সুচুর করে চলে গেল। আপনাকে দিয়ে কাজ হবে না, আপনার প্রতি যা ভরসা ছিল আজকের থেকে সব শেষ। এই যে আপনি এরপরে যখন ও নামাজ পড়তে আসবে, ওর জুতার মধ্যে তার কাটা দেওয়ার দায়িত্ব আপনার। আর এবার যদি কোনো গরমিল হয়েছে না, তারপর দেখেন কি করি আমি। আসরের নামাজ পড়ো না, পড়ো, তারপর মাগরিবের নামাজ আর পড়তে পারবে না, কারণ তোমার পা বিচ্ছিন্ন হয়ে যাবে। সৈকত সাহেবরে দিয়ে তো কিছু হয় নাই, এবার আমি নিজে দিয়েছি, এবার ঠিকই হবে আর ম্যাডাম খুশি হবে। পড় নামাজ। ম্যাডাম, সৈকত সাহেবরে দিয়ে তো কিছু হয় নাই, এবার আমি তার থেকেও বড় সাইজের তার কাটা বসাই দিয়ে আসছি, এবার অবশ্যই আমাদের প্ল্যান সাকসেস হবে। এবার যেহেতু তার কাটাটা লম্বা, ওর পায়েও না ঠিক অতটুকু লম্বা করেই ঘা হবে। তারপরে বুঝবি আমার সাথে টক্কর দেওয়ার কি মজা। আসছে 1 মাস হয়েছে, এর মধ্যে প্রমোশন, বসকে হাতিয়ে নেওয়া, সব কিছু, তাই না? আশ্চর্য, আপনি না বললেন এবার সৈকত স্যারের থেকেও বেশি বড় তার কাটা দিয়ে আসছেন ওর জুতার মধ্যে? কোথায়? ওই তো সেম সুসুকে দিব্যি চলে গেল। কি হলো? কিছুই তো হলো না। কি করেন আপনারা আমি বুঝছি না। আসলেই আমি দিয়েছি, কিন্তু সে কিভাবে হেঁটে গেল আমিও নিজেও কিছু বুঝতে পারতেছি না। একই কথা আমারও ম্যাডাম, আমিও তো দিয়েছিলাম, আমার বেলাও তো হেঁটে হেঁটে চলে গেল। আচ্ছা ম্যাডাম, এক কাজ করেন না, এবার তার কাটাটা না হয় পরের ওয়াক্তে আপনিই দিয়েন, পরে তো আবারও নামাজ পড়তে আসবে।
এইটার আপনাকে বলতে হবে না, এই কাজটা এখন আমাকেই করতে হবে। আপনাদের দুজনকে দিয়ে কিচ্ছু হবে না। এর পরের ওয়াক্তে যখন ও নামাজ আসবে না, আমি নিজের এই হাত দিয়ে তার কাটা বসিয়ে দিয়ে আসবো। তারপরে দেখবেন ওর পা থেকে কীরকম করে রক্ত ঝরে। সৈকত সাহেব আর ওই ম্যাডাম তো কিছুই পারলো না। এবার আমি দেখাবো কত ধানে কত চাল, তাই না? বসকে ইমপ্রেস করা আজকের পর করিস, খুব ভালো করে বসকে ইমপ্রেস করিস। বাস, নামাজটা পড়ে খালি ওঠ আর জুতাটা পর, তারপর দেখবি প্যারেকগুলো কিভাবে বিধে। কি ব্যাপার সৈকত সাহেব? আর এই যে আপনি, এখন দেখবেন খেলা কিভাবে জমে। নিজের হাতে আমি গুনে গুনে না 2 পায়ে 10টা 10টা করে 20টা তার কাটা দিয়ে আসছি। এইবার ওর পায়ের অবস্থা যে কি হয় জাস্ট আপনারা দেখবেন আর আমার গুণগান গাইবেন। আফটার অল কাজটা তো আমিই করলাম। ও তো জুতো পরে ফেললো। ওই তো হেঁটে চলে যাচ্ছে। ম্যাডাম নিচে নেমে যাবে তো। ম্যাডাম বিষয়টা দেখতে হয়, আসেন তো, ধরবো রে। আলিফ সাহেব দাঁড়ান, আপনার জুতাটা খুলুন তো। জুতা কেন খুলতে হবে? আমি আপনার জুতা খুলতে বলছি, খুলুন। আর জুতাটা খুলে হাতে তুলুন জলদি। ম্যাডাম খুলতে বলছে, খুলেন না। ম্যাডাম আপনি কি দিলেন? এটা তো পাতা। এটা কি করে সম্ভব সৈকত সাহেব? আমি নিজের হাতে এখানে তাল কাটা দিয়েছি, সেখানে তাল কাটা নাই, এখানে সব পাতা। পাতা কি করে আসলো? একইভাবে আমিও দিয়েছিলাম, উনিও দিয়েছিল। হ্যাঁ, আমরা তো 3 ওয়াক্ত নামাজের সময় আপনার এই জুতার মধ্যে তার কাটা দিয়েছিলাম, আর আমি নিজের হাতে তার কাটা দিয়েছিলাম। এগুলো পাতা কি করে আসলো? কি হচ্ছে সব? এখনো বুঝতে পারতেছেন না কতটা নির্বোধ আপনারা? কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর আনুগত্য স্বীকার করি, আমি তার পায়ে সেজদা করি। এই জন্য উপর থেকে উনি আমাকে রক্ষা করছেন। কেন করতেছেন এইগুলা? আমরা তো মুসলিম জাতি, আমরা তো সবাই মুসলিম, তাহলে কেন এই হিংসা? আমাদের ইসলাম কি আমাদেরকে হিংসা করতে শিখাইছে? আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে যেন আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হই। আমরা একই কোম্পানিতে চাকরি করি, তাহলে আমরা একজন আরেকজনের প্রতি কেন এই হিংসাটা রাখবো? ও আচ্ছা, আমার উন্নতি দেখে হিংসা? কেন হিংসা করতেছেন বলেন তো? আপনাদেরও উন্নতি হবে, শুধুমাত্র ওনার আনুগত্য স্বীকার করুন, ওনার পায়ে সিজদা করুন, ওনার দেখানো পথে চলুন, ইনশাল্লাহ আর কোনো কিচ্ছু লাগবে না। কি ভাবছেন আপনারা? এই যে আপনারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। ওনার পায়ে সিজদা করি, ওনার দেখানো পথে চলি। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল উনি আমার ক্ষতি কখনো সাধন করবেন না। এই জন্য আমি আপনাদেরকে কিচ্ছু বলি নাই। আর দেখুন, আপনারা যেখানে তার কাটা রাখছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকে পাতা হয়ে গেছে, আরামদায়ক একটা জিনিস হয়ে গেছে। তাই বলি কি, ওনার আনুগত্য স্বীকার করুন, ওনার পায়ে সিজদা করুন, ওনার দেখানো পথে চলুন, ইনশাআল্লাহ আপনাদেরও উন্নতি হবে, কেউ ঠেকাতে পারবে না। আলিফ সাহেব দেখুন, আসলে আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আমি আপনার প্রতি জেলাস হয়ে আমি এত বড় একটা পাপ করছি, আপনার নামাজে আমি বিঘ্ন ঘটানোর চেষ্টা করছি। বিশ্বাস করেন আমার যখন কী পরিমাণ খারাপ লাগতেছে, আমি জানি স্বয়ং আল্লাহ পাকও হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি আপনার পায়ে যেন ক্ষত করতে পারি এর জন্য আমি এখানে প্যারেক দিয়ে রাখছি, যাতে করে আপনি নামাজ না পড়তে পারেন। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে আমি এত জঘন্যমূলক একটা কাজ করছি শুধুমাত্র জেলাস হয়ে। আলিফ সাহেব যদি পারেন প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন। আর আপনি তো নামাজ পড়েন, প্লিজ নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন, আমিও যেন আপনার মতো দিনের পথে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও জেলাস হয়ে এই কাজগুলো করেছি। থাক ম্যাডাম, সরি বলতে হবে না। আর আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমি ক্ষমা করার কে? ক্ষমা করার মালিক একমাত্র উনি। ওনার কাছে ক্ষমা চান, উনি তো মহৎ, অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম।